আসসালামু আলাইকুম বন্ধুরা। দিনাজপুর শহরের ভিতর দিয়ে এখন চলছি ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এতটুক জার্নি এখন পর্যন্ত ঠিক আছে। আজকে টার্গেট ছিল তেঁতুলিয়া পর্যন্ত, বাট মনে হয় না পারবো। ঠাকুরগাঁওয়ের পরে কোথায় যাব সেটা একটু আন্দাজ করতে আপনারা পারতেছেন। হ্যাঁ, ঠাকুরগাঁওয়ের পরে যাব পঞ্চগড়। পঞ্চগড় থেকে তেঁতুলিয়া পর্যন্ত যাওয়াটা আজকের ইচ্ছা ছিল, টার্গেটে ছিল, বাট ওইটা ছিল র টার্গেট। আশা করি পঞ্চগড় পর্যন্ত যেতে পারবো। পঞ্চগড় পর্যন্ত গেলে পঞ্চগড় থেকে কালকে তেঁতুলিয়া হয়ে আবার পঞ্চগড় এসে কালকে রাতটা থেকে পরশু দিন ইনশাল্লাহ ব্যাক করব রংপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে। তো দিনাজপুর শহরে একটু ব্রেক নিয়ে নিলাম, খেয়ে নিলাম দেশি মুরগির মাংস। আলহামদুলিল্লাহ খাবারটা ভালো ছিল। আর গুঁড়া মাছ, ট্যাংরা, বুজুরি টাইপ আর কি, ছোটো ট্যাংরা যেগুলোকে বলে, সেটা ওটা অনেক ঝাল ছিল। সব কিছু ঠিকঠাক আছে। এখন ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে যাচ্ছি, শহরটাকে ক্রস করতেছি। আশা করি বাকি জার্নিটুক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর আপনাদের দোয়া থাকলে ভালোভাবে পৌঁছাতে পারবো। আর এখান থেকে তেঁতুলিয়ার দূরত্ব প্রায় 130 কিলোমিটার। আমি 4টার পরে রাইড করব না, এটা ছিল আমার টার্গেট, মানে বিকেল 4টার পর। তো আজকে একটু রাইডটা বেশি হতে পারে। আগামী 2 ঘন্টায় পঞ্চগড় পর্যন্ত পৌঁছাতে পারবো না, কারণ 100 কিলোমিটার রুট হয়তো বা একটু ঠাকুরগাঁও শহরের ভিতর দিয়ে যাওয়ার পর একটু রাস্তাটা চিপা হতে পারে, একটু ঝামেলা হতে পারে, কারণ এইরকম জায়গায় টানা যাবে না গাড়ি। তো দেখি আলহামদুলিল্লাহ কি হয়, আল্লাহ ভরসা। অবশ্যই আল্লাহ যদি মেহেরবানি করে সব কিছু ঠিকঠাক মতনই পৌঁছতে পারবো। আমার লাইন আপটা ছিল যে রংপুর যাব না, রংপুর গাইবান্ধা রংপুর হয়ে দিনাজপুর আসব। কিন্তু পরে যখন দেখলাম যে রংপুরটা আমার ঢাকার ভিতরে পড়তেছে, আসার সময় রংপুর গাইবান্ধা পাচ্ছি, সেহেতু আর কোনো প্যারা নিলাম না। কারণ রংপুরটা বাদ দিয়ে যাওয়ার সময় এখন ডাইরেক্ট আমরা পঞ্চগড়, দিনাজপুর হয়ে এখন ঠাকুরগাঁও, তারপর পঞ্চগড় যাব। ওবায়দুল কাদের স্যার তো গেল না ঠাকুরগাঁয়ে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যারা রাজনীতি করে তারা একটু অন্যরকমই থাকে, তারপরেও তাদের ভেতর থেকে কারো গুড ইমেজ আছে, ব্যাড ইমেজ আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইরকম একজন মানুষ যে কিনা বিএনপিকে একাই ধরে রেখেছে। আমার কাছে তার পার্সোনালিটিটা ভালো লাগে, যদিও তলে তলে সবই ঘুরে ফিরে একই, মানে একই ক্ষেতের মূলা। আওয়ামী লীগ বলুন আর বিএনপি বলুন, একবার সে একবারে। বাট তারপরও কথাবার্তা কাজে করবে মোটামুটি মির্জা ফখরুল স্যারকে মোটামুটি আমার কাছে ভালোই লাগে। নীরব একজন মানুষ, চুপচাপ। রাজনীতির মারপেচ তো আছেই, তারপরও এত হয়রানির ভিতরও একটা দলকে এই ফেসিবাদের ভিতর টিকিয়ে রাখা অনেক বড় ব্যাপার। একাই টেনে নিয়ে গেছেন। হয়তোবা তারই এখন ফল পাবে শেষ বয়সে এসে। দেখা যাক সামনে কি হয়। যদিও বিএনপি এখনও ক্ষমতায় আসেনি, তারপরেও তাদের হাবভাব দেখলে মনে হয় তারাই এখন ক্ষমতায়। নিজের ইমেজটা নিজেরাই নষ্ট করতেছে। এর জন্য তৃণমূলে কমিটি গঠন না করা বা তৃণমূলের নেতাদের অনেকটাই দায় দেওয়া যায়। মানে তারা এতদিন অভুক্ত ছিল, এখন যে অবস্থা যে পুরো সব কিছু খাইয়ে ফেলবে ভাব, মানে দলীয় কোন দলে বাঁচতেছে না। বাট এটা মাথায় রাখার উচিত যে গত 15-16 বছরে তারা দৌড়ের উপর ছিল, এখন একটু চুপচাপ থাকাটা দরকার। যাই হোক, এগুলো আলাদা ব্যাপার, এগুলো নিয়ে কথাবার্তা না বলাই ভালো। আমরা দিনাজপুর শহর থেকে বেরিয়ে গিয়েছি, সুন্দর একটি হাইওয়েতে আছি। আশেপাশে দেখুন গাছগুলো কি সুন্দর, আর হাইওয়েটাকে চমৎকার রূপ দিয়েছে এই গাছগুলো। আর মাত্র 47 কিলোমিটার দূরে আমাদের পরবর্তী ডেস্টিনেশন। তো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা হালকাভাবে ঠাকুরগাঁওয়ের নামকরণের ইতিহাস এবং কী কী জায়গা ঘোরার জায়গা সম্পর্কে হালকা একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দেয়, এবং আপনারা আশেপাশের দৃশ্য সুন্দর করে উপভোগ করতে থাকেন, আমিও দেখতে থাকি। চলুন জেনে নেই ঠাকুরগাঁও জেলা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য। ঠাকুরগাঁও জেলার উত্তরে পঞ্চগড় জেলা, পূর্বে পঞ্চগড় জেলা ও দিনাজপুর জেলা, পশ্চিম ও দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ। টাঙ্গন, সুখ, সেনুয়া বিধৌত এই জনপদের একটি ঠাকুর পরিবারের উদ্যোগে ব্রিটিশ শাসনামলে বর্তমান পৌরসভার এলাকার কাছাকাছি কোনো সহানে একটি থানা স্থাপিত হয়। এই পরিবারের নাম অনুসারে থানাটির নামকরণ করা হয় ঠাকুরগাঁও থানা। ঠাকুর অর্থাৎ ব্রাহ্মণদের সংখ্যাধিক্যের কারণে স্থানটির নাম ঠাকুরগাঁও হয়েছে।
প্রাগৈতিহাসিক কালে সমুদ্রগর্ভে ছিল বাংলাদেশ নামের এই বদ্বীপটি। বিপুল জলরাশিতে নিমজ্জিত এই ভূখণ্ডটি কালপ্রবাহে জেগে ওঠে। তবে এর যে এলাকাটি সমুদ্রের তলদেশ থেকে সবার আগে উঠে আসে তা হলো হিমালয়ের পাদদেশ ও তার সংশ্লিষ্ট এলাকা। আনুমানিক 4000 বছর আগে এই উপমহাদেশে আর্যদের আগমন ঘটে। তবে বাংলাদেশে আর্য অধিকার প্রতিষ্ঠিত হয় মাত্র 2200 বছর আগে, আর তা ঘটেছিল সম্রাট অশোকের মাধ্যমে। সম্রাট অশোকের আগে কোনো আর্য শক্তি বাংলাদেশের অধিকারে সক্ষম হয়নি। কিন্তু যদি অশোককে আর্য বলে না ধরা হয়, তবে বাংলার মাটিতে আর্য অধিকার প্রতিষ্ঠার ইতিহাস খ্রিস্টীয় 4th শতকে গুপ্ত আমলের। সম্রাট অশোকের যে পুণ্ড্ররাজ্য অধিকার করেছিলেন, মহাস্থানগড়ের প্রাপ্ত ব্রাহ্মলিপিতে খোদিত শিলাখণ্ডীয় লিপি, ছাঁচে ঢালা ও ছাপাযুক্ত মুদ্রা এবং এনবিপি পাত্রে তার প্রমাণ পাওয়া যায়। ঠাকুরগাঁও সহ বৃহত্তর দিনাজপুর জেলায় অশোকের আমলের কোনো প্রত্নতাত্ত্বিক চিহ্ন আজও পাওয়া যায়নি। চলুন এবার জেনে নেই ঠাকুরগাঁও জেলার নাম কি জন্য ঠাকুরগাঁও হলো। ঠাকুরগাঁওয়ের নাম যে নিশ্চিতপুর ছিল তার তেমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ এতদিন আমাদের হাতে ছিল না। জনশ্রুতি ও মৌজার নাম নিশ্চিতপুর হওয়ায় অনুমান করা হতো ঠাকুরগাঁও সম্ভবত এক সময় নিশ্চিতপুর নামে পরিচিত ছিল। কিন্তু সম্প্রতি একটি মানচিত্রে আমাদের দৃষ্টিগোচর হওয়ায় এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে ঠাকুরগাঁওয়ের আদি নাম ছিল নিশ্চিতপুর। 17শো শতাব্দীর কোচবিহারের মানচিত্রে সংলগ্ন এলাকায় যে অবস্থান দেখানো হয়েছে তাতে ঠাকুরগাঁও ও নিশ্চিতপুর নামে দুটি আলাদা জায়গা চিহ্নিত করা হয়েছে। টাঙ্গন নদীর পূর্ব প্রান্ত দেখানো হয়েছে নিশ্চিতপুর এবং এর কিছুটা উত্তর পশ্চিমে টাঙ্গন নদীর পশ্চিম প্রান্তে দেখানো হয়েছে ঠাকুরগাঁও। এ থেকে পরিষ্কার বোঝা যায় যে টাঙ্গন নদীর পূর্ব প্রান্তের নিশ্চিতপুরকেই পরবর্তীতে ঠাকুরগাঁও নাম দিয়ে সদরের নামকরণ করা হয়, আর এর মাধ্যমেই নিশ্চিতপুর রূপান্তরিত হয় ঠাকুরগাঁওয়ে। প্রথমে সমগ্র মহকুমা পরিচিত হয় ঠাকুরগাঁও নামে এবং পরে এরই ধারাবাহিকতায় জেলা ঠাকুরগাঁওয়ের পরিচিতি লাভ হয়। ঠাকুরগাঁওয়ের নামকরণের ইতিহাস সম্পর্কে আরও যা পাওয়া গেছে তা হলো, বর্তমানে যেটি জেলা সদর অর্থাৎ যেখানে জেলা অফিস আদালত অবস্থিত সেখান থেকে 8 কিলোমিটার উত্তরে আকচা ইউনিয়নের একটি মৌজায় নারায়ণ চক্রবর্তী ও সতীশ চক্রবর্তী নামে দুই ভাই বসবাস করতেন। সম্পদ ও প্রভাব প্রতিপত্তির কারণে তারা সেই এলাকায় খুব পরিচিত ছিলেন। সেখানকার লোকজন সেই চক্রবর্তী বাড়িকে ঠাকুর বাড়ি বলতেন। পরে স্থানীয় লোকজন এই জায়গাকে ঠাকুর বাড়ি থেকে ঠাকুরগাঁও বলতে শুরু করেন। চক্রবর্তী বাবুরা এখানে একটি থানা স্থাপনের প্রয়োজন অনুভব করেন। তাদের অনুরোধে জলপাইগুড়ি জমিদার সেখান থেকে একটি থানা স্থাপনের জন্য ব্রিটিশ সরকারকে রাজি করান। 1800 খ্রিস্টাব্দের গোড়ার দিকে এখানে একটি থানা স্থাপিত হয়, আর তার নাম দেওয়া হয় ঠাকুরগাঁও থানা। পরবর্তীতে নানা কারণে টাঙ্গন নদীর পূর্ব তীরে নিশ্চিতপুরে ঠাকুরগাঁও থানা স্থানান্তরিত হয়, আর এই থানাকে কেন্দ্র করে 10টি থানা নিয়ে 1860 খ্রিস্টাব্দে ঠাকুরগাঁও মহকুমা গঠিত হয়। বর্তমান পঞ্চগড় জেলার 5টি থানাই তখন ঠাকুরগাঁও মহকুমার অন্তর্গত ছিল। 1984 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি 5টি থানা নিয়ে এই ঠাকুরগাঁওয়ের নামে বাংলাদেশের মানচিত্রে চিহ্নিত হয় জেলারূপে। জেলারূপে নতুন হলেও জনপদ হিসেবে ঠাকুরগাঁও রয়েছে এক সুপ্রাচীন ইতিহাস। চলুন ঠাকুরগাঁওয়ের 1971 সালের কিছু সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেওয়া যাক। 7ই মার্চ 1971 সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণ দেন। স্বাধীনতার পক্ষে 9 মার্চ পল্টন ময়দানে ভাষণ দেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীও। ঠাকুরগাঁওয়ের মানুষ ও ঢাকার সংবাদদের সাথে একাত্মতা ঘোষণা করেছিল। তখন ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র এখানে পৌঁছত পরের দিন। প্রাপ্ত তথ্য ও সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও শহরের জনসমাবেশ, মিছিল, মিটিং তথা সার্বিক আন্দোলন আস্তে আস্তে দানা বেঁধে উঠেছিল। আওয়ামী লীগ, ন্যাপ ও কমিউনিস্ট পার্টি এবং তাদের অঙ্গ সংগঠনগুলোর ডাকে আহত কর্মসূচিতে সাড়া দিয়ে পথে নেমেছিল ছাত্র জনতা, কৃষক, শ্রমিক। কারিবারি হাটে দক্ষিণে ওয়াবদা আবাসিক এলাকা থেকে, উত্তরে টাঙ্গনের পাড়ের রিভার ভিউ হাই স্কুল, পশ্চিমে ঠাকুরগাঁও কলেজ থেকে পূর্বে বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় 6 বর্গ কিলোমিটার আয়তনের ছোট সাজানো গোছানো শহরটা টকবগিয়ে ফুটছিল জনতার উত্তাল স্লোগান আর মিছিলে। সকালে নাস্তা খেয়ে মানুষ এসে জড়ো হতো চৌরাস্তায়। নেতৃত্ব স্থানীয়রা বসতেন পেল্টুবাবুর চায়ের দোকানে। নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে বালিয়াডাঙ্গি, আটোয়ারি, পঞ্চগড় ও হরিপুরের সীমান্ত এলাকা দিয়ে কয়েক হাজার মানুষ আশ্রয় নিল ভারতীয় শরণার্থী শিবিরে। 25 মার্চ 20 দিন পর ঠাকুরগাঁও শহর শত্রু কবলিত হলো। এদিকে সৈয়দপুর সেনানিবাসের সাজোয়া ইউনিট ও ট্যাঙ্কের সামনে টিকতে না পেরে মুক্তিযোদ্ধারা একে একে পিছু হটে আসছিল, যা কেউই সাধারণ মানুষকে জানায়নি। সাধারণ মানুষ ছিল বেশ অসহায়। মুক্তিযোদ্ধারা পিছু হটতে হটতে পঞ্চগড়ে গিয়ে ডিফেন্স নেন। 29 এপ্রিল পঞ্চগড়ের পতন হয়। শেষ অবধি তেঁতুলিয়া থানার ভোজনপুর চাওই নদীর ব্রিজ ভেঙে দিয়ে উত্তর পারে মুক্তিবাহিনী ডিফেন্স নিয়েছিল। ভোজনপুর থেকে বাংলাবান্ধা পর্যন্ত
পর্যন্ত বিস্তীর্ণ ৭৪ বর্গ মাইলের তেঁতুলিয়া থানাটি ছিল সম্পূর্ণ শত্রুমুক্ত। চাওয়াই নদীর বীজ ভাঙ্গা থাকার কারণে পাকিস্তানি সেনারা আর অগ্রসর হতে পারেনি। তাছাড়া জগদল, মাগুরামারি, অমরখানা এলাকায় নিতান্তই সীমান্তবর্তী বিধায় নিরাপত্তার দিক থেকে এখানেও এগুতে সাহস হয়নি পাকিস্তানি বাহিনীর। ৭৪ বর্গ মাইলের এই তেঁতুলিয়াকে ঘিরে গড়ে উঠেছিল মুজিবনগর ভিত্তিক বেসামরিক প্রশাসনিক ব্যবস্থা। এখান থেকে যুদ্ধ পরিচালনা করা হতো। বেশ কিছুদিন তেঁতুলিয়া ডাকবাংলোতে বসবাস করেছেন এম কে বাশার। এর পরের দিনগুলোতে প্রতিরোধ ও সম্মুখ যুদ্ধের অবরুদ্ধ শহরে খান সেনাদের সহায়তাকারী কিছু অবাঙ্গালি ও মালাইদের কারণে বেশ কিছু হত্যাকাণ্ড ঘটেছে। পীরগঞ্জ কলেজের অধ্যাপক গোলাম মোস্তফা, কোষারানীগঞ্জ সালাউদ্দিন, ফাড়াবাড়িতে পানির কূপে শহর আলী, বহর আলী সহ 18 জন, ভাতারমারি ফার্মের পাশে হত্যাকাণ্ড সহ খুনিয়া দিঘি, জটিয়াডাঙ্গা, ওয়াবদা ওয়ার্কশপ, পায়ান্দা চৌধুরী পাড়া, রুহিয়া, রামনাথ হাটসহ বিভিন্ন স্থানে হত্যা ও গণকবর এবং বাঘের খাঁচায় নির্যাতনের ভয়াবহ শিকার হয়েছে ঠাকুরগাঁওবাসী। ঠাকুরগাঁও এলাকার মানুষ বিহারের মুখ্যমন্ত্রী শ্রী কর্পূরী ঠাকুর ও পশ্চিমবঙ্গ সরকারের মানবিক আচরণের জন্য থুকরাবাড়ি, রাজগঞ্জ, কিশোরী, বৈশ্যভিটা, দাড়িভিটা, ইসলামপুর শরণার্থী শিবিরে ঠাঁই নিয়েছিলেন। অনেকে বেসামরিক প্রশাসন ব্যবস্থার মধ্যে দেখতে ও মুক্ত ভূমিতে থাকার মানসিকতায় তেঁতুলিয়া থানা সদরেও থেকেছেন। এপ্রিল মাসের 30 তারিখে এমপিও সিরাজুল ইসলাম তার পরিবার নিয়ে তেঁতুলিয়া আসেন এবং এখানেই শেষ অবধি ছিলেন। গোটা একটি থানা শত্রুমুক্ত থাকার সুবাদে বিদেশি গবেষক, সাংবাদিক ও পর্যটক এখানে এসেছেন। মুজিবনগর সরকারের সব পদস্থ কর্মকর্তা ও নেতৃবৃন্দ এখানে এসেছেন। ভারতীয় সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় যুদ্ধ পরিচালনা করা হয়। মহকুমার 10টি থানার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে মুক্তিযোদ্ধারা দেশের অভ্যন্তরে প্রবেশ করে যুদ্ধ করেছে। 21 নভেম্বর থেকে সাজোয়া বাহিনী নিয়ে অগ্রসর হয়েছে মিত্রবাহিনী। 30 নভেম্বর পঞ্চগড় মুক্ত হয়। খান সেনারা পিছু হটতে থাকে এবং অপূরণীয় ক্ষয়ক্ষতি করতে থাকে। ঠাকুরগাঁও শহর মুক্ত হয় ডিসেম্বরের 2 তারিখ রাতে অর্থাৎ 3 তারিখ। সম্ভবত বাংলাদেশের একমাত্র মহকুমা ঠাকুরগাঁও যা খান সেনাদের দ্বারা দখল হয়েছে পরে এবং মুক্ত হয়েছে সবার আগে। দীর্ঘ 9 মাসের যুদ্ধ বললেও ঠাকুরগাঁওবাসী মাত্র 7.5 মাস অর্থাৎ 321 দিনের মাথায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম স্বাধীন মহকুমার ঐতিহাসিক গৌরব নিয়ে মুক্ত দেশের পতাকা উড্ডয়ন করতে পেরেছিল। এই ছিল 1971-এর সংক্ষিপ্ত ইতিহাস। চলুন এবার আমরা জেনে নেই ঠাকুরগাঁওয়ের কিছু দর্শনীয় স্থানসমূহ যেখানে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। হরিপুর জমিদার বাড়ি, হরিপুর উপজেলা। চরবিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিপুর উপজেলা। রংপুর বিভাগের সবচেয়ে সুন্দর প্রাথমিক বিদ্যালয়। নাগর নদীর পার্ক, হরিপুর উপজেলা। প্রশাসন শিশু পার্ক, হরিপুর উপজেলা। হরিপুর উপজেলা পরিষদের সবুজ ঘেরা পরিবেশ। আমাইদিঘি, হরিপুর উপজেলা পরিষদ চত্বর। বাংলাদেশ ভারত বর্ডার, হরিপুর উপজেলা। রামরাই দিঘি, ঠাকুরগাঁও বিমানবন্দর। 200 বছরের পুরনো এশিয়ার বৃহত্তম আম গাছ। নারগুন খেজুর গাছ। ইয়াকুবপুর টেরাকোটার মন্দির। এবার জেনে নেই কিছু বিখ্যাত মানুষের নাম যারা কিনা এই ঠাকুরগাঁওয়ের মাটিতে জন্মগ্রহণ করেছেন। প্রথমেই যার নাম আসে তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এর মহাসচিব। নরেন্দ্রচন্দ্র ঘোষ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী। নারায়ণ গঙ্গোপাধ্যায়, বিখ্যাত টেনিদা চরিত্রের স্রষ্টা ভারতীয় বাঙালি লেখক। মির্জা রুহুল আমিন, একজন বাংলাদেশি রাজনীতিবিদ। রেজওয়ানুল হক ইদু চৌধুরী, বাংলাদেশ ঠাকুরগাঁও জেলার রাজনীতিবিদ। মোখলেসুর রহমান, বাংলাদেশের একজন রাজনীতিবিদ। গোলাম মোস্তফা, শহীদ ও বুদ্ধিজীবী। রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও 1 আসনের বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রী। হাফিজ উদ্দিন আহমেদ, একজন বাংলাদেশি রাজনীতিবিদ। সুলতানা রেজওয়ানা চৌধুরী, বাংলাদেশ ঠাকুরগাঁও জেলার একজন রাজনীতিবিদ। এই ছিল ঠাকুরগাঁও জেলা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য। এরকম চিপা রাস্তায় ট্রাকের পিছনে পড়ে গেলে খুব ঝামেলা হয় আমার মতন রাইডারদের জন্য। মানে তারাও ওভারটেক করতেছে, আমিও করতেছি, বাট সুযোগ সুবিধা মিলে উঠতে পারতেছি না, কারণ কনফিডেন্স লেভেলটা ওই রকম পাচ্ছি না। আর অটোগুলোর তো মা বাপ নাই, কোন সময় কোন দিক থেকে লাগায় দেয়। সামনে একটু ফাঁকা আছে, ক্রস করে ফেলবো আশা করি। যদিও অনেকে হাসবেন আমার রাইডিং দেখে, বাট আমার ভয়ে তো তারা নাই রে ভাই, কারণ এই গ্রামের রাস্তাগুলোতে ওভারটেক করা বা আমার ভিডিওতে ওভারটেক জিনিসটা খুব কমই দেখছেন আপনারা। এই বাঘগুলো অতিমাত্রায় ডেঞ্জারাস। আমার ইমিডিয়েট পিছনে আরেকটি ট্রাক আছে, এবার ক্রস করা যায়। হাতগুলো ধরে গেছে একদম কুনি পর্যন্ত, পুরা
স্ট্রেট করে চালাইছিলাম এই কারণে। এখন একটু ঢিলাঢালাভাবে চালানোর চেষ্টা করব। বাট এরকম ঢিলাঢালাভাবে ধরলে মনে হয় যে সামনে যদি কোনো ব্রেকার পড়ে তাহলে তো শেষ। আর একটু কম হওয়া লাগে, তো এই কারণে ভাল লাগে। যেমন লাস্ট দিনাজপুরে 88 কিলোমিটার একটানা চালিয়ে আসছি। যদিও আমি একটানা এত লংভাবে টানি না, 50, 40, 50 বা 60-এর মতনই করে রাখি। বাট লাস্টে একটু প্যারা ছিল এই কারণে। আর রাস্তাটাও ভালো ছিল, দেখতে দেখতে পার হয়ে গিয়েছিলাম, তখন হাতটা খুব ব্যথা করতেছিল। শান্তি পরিবহন তো খাগড়াছড়ি থেকে কক্সবাজারের এইখানে শান্তি পরিবহন হয়তো বা ভাড়ায় আসছিল, মানে রিজার্ভে। তো রাস্তাটায় যেরকম ট্রাকের চাপ আছে, বাসের চাপ অতটা নেই। বলছিলাম যে দুইটা ইসের কারণে আসলে মানুষ যা ভাবে তা হয় না, আর যা হয় তা কখনো ভাবে না। এটাই নিয়ম বা এটাই রীতি। যখন ওই ঠাকুরগাঁও পঞ্চগড়ের লেখা বাসগুলো দেখতাম, অ্যাজ লাইক শ্যামলিতে তো লেখা থাকতো না, মানে ছোটোবেলার কথা বলতেছি, তখন তাকায় থাকতাম। মানে ওরকম একটা টানই ছিল। আসলে আপনার যদি ভ্রমণ করার ইচ্ছা থাকে তাহলে আপনি ভ্রমণ করতে পারবেন, বাট আগ্রহ যদি নাই থাকে বা কোনো কারণে যদি আপনার মন না টানে তাহলে কিন্তু আপনি পারবেন না চাইলেও। আর এই 64 জেলা ভ্রমণের আগে বউয়ের কাছ থেকে অনেক কথা শুনছি। বউ বলছে পারবো না, এই করবো না, সেই করবো না। ওইটা একটা জিদ হিসাবে কাজ করছে। পারবো না মানে ইনশাল্লাহ করে দেখাবো। কারণ ওইরকম ইচ্ছা প্যাশন আগের থেকে ছিল, বা টাকা পয়সা ছিল না আগে, ঠিক আছে। বাট টাকা পয়সার ব্যাপার স্যাপার, বিশেষ করে টাকা পয়সা অনেক সময় হয়ে গেলেও সময়টা ফ্যাক্ট, ওই সময়টা হয়ে ওঠে না। তার উপর আবার গরমে এইরকম পরিমাণ রাইড করা বা বাস দিয়ে কোনো জায়গায় যাওয়া, ওটার মধ্যে মজাটা ওই রকম নাই। বাইক দিয়ে যাওয়ার যে মজাটা সেটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় থামাইতে পারবেন মন চাইলেই। কবিরাজ হাট দিনাজপুর সড়ক বিভাগ, পুরো দিনাজপুরটাই ক্রস করতেছি, মানে অনেক বড় মনে হইতেছে। খুব শীঘ্রই শেষ করে দেব, একদম প্রায় দিনাজপুরের শেষের দিকে চলে আসছি, এটা শিওর করে বলতে পারি। আমাদের নানুরা যখন ধানের কাজ করতো বা ধান রোপণ করতো, তখন এই ঠাকুরগাঁও পঞ্চগড়ের দিক থেকে কয়েকজন মামা যেত, তারা প্রায় 10-12 বছর গিয়ে ধান লাগিয়ে আসতো। একদম আবার কাটার সময় চলে যেত, কেটে ঘরে উঠাইয়া পিঠা টিঠা খেয়ে তারপর আবার এলাকায় আসতো। অনেকবার বলছে তাদের সাথে ঘুরে যেতে, বাট সময় হয়ে ওঠে নাই, বা তখন ছোট ছিলাম। সবচেয়ে মজা লাগতো, তারা আমাদের ধান কাটায় ওঠার পর বা লাগানোর পর তারা এসে নিজেদের ধানের কাজ করতো, নিজেদের ক্ষেতে, নিজেদের গ্রামে। মানে এমনও মামা ছিল যারা, আমার নানুরা যদি 50-60 মণ ধান পেত, তাহলে সে নাকি গ্রামে প্রায় 70-80 মণ ধান পাইতো। তো তখন বুঝতাম না যে তাহলে তারা এত ধান পায় বা মোটামুটি জমি জমা আছে, তাহলে কেন ঢাকা গিয়ে কাজ করে। আস্তে আস্তে বুঝতে পারলাম যে এদিকে টাকার ব্যাপারটা একটু মানে টাকার মূল্যটা অনেক বেশি। আর ওই রকমভাবে ঢাকায় যেরকম টাকা উড়ে, এরকম এদিকে টাকা উড়ে না। খুব কষ্ট করে মানুষকে আর্ন করতে হয়, যেটা আশেপাশে আমি খুব ভালোভাবে এই ভ্রমণে অনুধাবন করতে পারছি। ফাইনালি ক্রস করতে পারলাম দিনাজপুরকে। প্রায় 110 কিলোমিটার সড়ক দিনাজপুরের উপর দিয়ে ড্রাইভ করার পর দিনাজপুরকে ক্রস করলাম। হ্যাঁ, হেলমেটের বেল্টটা লাগিয়ে নেই। তো এখন আমরা আছি ঠাকুরগাঁওয়ে। সো সময় এখন 3:15 আর 11 কিলোমিটার দূরে ঠাকুরগাঁও সদর যতটুক দেখতে পারছি। আচ্ছা, স্ট্যান্ডকে উঠাই নাই? উঠাইছি। এটা তো ভুল হওয়ার কথা নয়, কারণ একবার যেই ব্যথা পাইছিলাম স্ট্যান্ডের কারণে, এরপর থেকে এটা খেয়াল থাকে সব সময়। যাই হোক, 1 ঘন্টায় প্রায় 40 কিলোমিটার মতন আসছি। যাই হোক, আর 11 কিলোমিটার দূরে আমাদের ঠাকুরগাঁও চলে আসছি ফখরুল স্যারের এলাকায়। এইখান থেকে এই একটা অজপাড়াগা, মানে একদম ঢাকা থেকে এত দূরে, হয়তোবা কোনো একটা গ্রামেই তার বাসা। কি সুন্দর দেখেন আশেপাশের দৃশ্যগুলো। বাতাস আমার বিপরীত থেকে আসছে। তো এইখান থেকে উঠে বাংলাদেশে, ঢাকা শহরে গিয়ে বাংলাদেশের একটা দলকে এইভাবে আগলে রাখা, ইটস হিউজ অ্যাচিভমেন্ট। অ্যাজ লাইক শেখ মুজিবুর রহমানের কথা না বললেই নয়, যার যতটুকু অবদান ততটুকু স্বীকার করতে হবে। তিনিও যেখান থেকে উঠে আসছেন, সেইখান থেকে বাংলাদেশের এত বড় একটা লিডারশিপে যাওয়া,
বা এইভাবে ডমিনেট করা, নাকানি চুবানি খাওয়ানো অনেক মানুষকে, নিজের ক্ষমতা ধরে রাখা বা নিজেকে ক্ষমতায়িত করা, সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশ অনেক ভালো ভালো রাজনীতিবিদ পেয়েছে, যদিও একটা সময় যাওয়ার পর তারা নিজেদের দোষেই চক্ষুশূলে পরিণত হয়েছে অপোজিশনের বা জনগণের। কারণ আমরা বললাম না অকৃতজ্ঞ, আমরা যে কোনো কিছু ভুলে যাই আপার কথা মতন, মানে আপার কথার প্রেক্ষিতে বললাম, আপা যে বলতো। আর সব কিছুর একটা লিমিট আছে। জনগণ খুব খুব টাফ টাফ টাফ, জনগণের মন বোঝা। আর তারা তো করে রাজনীতি পালাবদল। আমাদের রোড টু ঠাকুরগাঁও আমরা এইখানেই শেষ করে দিতে চাই। একটু বেখেয়ালি অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, সেই কারণে এরকমটা হয়ে গেল। তারপর একটু চুপ করে গেলাম। রোড টু ঠাকুরগাঁও এখানেই শেষ করতে চাই। কেমন লাগলো ঠাকুরগাঁওয়ের রোড বা আমার ভিডিওতে যতটুকু আপনাদের দেখাতে পারছি, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ইন্সপাইরেশন বুস্ট করার জন্য অবশ্যই hit the subscribe button, like, comment and share if possible, and if like my video. So পরবর্তী ভিডিওতে শীঘ্রই কথা হচ্ছে আপনাদের সাথে। টিল দেন আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।